নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় বাংলা ভাষার উদ্ভব ও যুগবিভাজন। পৃথিবীর ভাষাবংশ থেকে ভারতীয় আর্য ভাষার সূত্রে বাংলা ভাষার উদ্ভব কিভাবে ঘটল, বিভিন্ন স্তরের বাংলা ভাষার পরিচিতি, কোন কালপর্বে সেই স্তরের ভাষা সক্রিয় ছিল, সেই প্রত্যেকটি স্তরের বাংলা ভাষার বিভিন্ন নিদর্শনগুলো কীরকম ছিল, সেই নিদর্শনগুলো থেকে বিশ্লেষিত ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, অন্বয়তাত্ত্বিক এবং ছন্দরীতিগত বৈশিষ্ট্য সহ বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে প্রাথমিক পরিচয় আজকের আলোচ্য বিষয়। এই মডিউলের উদ্দেশ্য কি? এই মডিউলের উদ্দেশ্য হলো 1. বাংলা ভাষার উৎস নির্ণয়, 2. বাংলা ভাষার কালপর্ব পরিচিতি, 3. ভাষাতাত্ত্বিক আঙ্গিকে বাংলা ভাষা এবং 4. বাংলা শব্দভাণ্ডার। কেন ছেলেমেয়েরা এই মডিউল পড়বে? তার কারণ বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে তারা জ্ঞান লাভ করতে পারবে, প্রত্যেকটি স্তরের বাংলা ভাষার পার্থক্য সম্পর্কে তাদের মধ্যে সুনির্দিষ্ট বোধ গঠিত হবে, বিভিন্ন স্তরের বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন পাঠের সময় ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে তারা চিহ্নিত করতে পারবে এবং যখন তারা বাংলা লিখবে সেই লিখন শৈলীর ক্ষেত্রে বাংলা শব্দ ভাণ্ডার ও মান্য বাংলা উপভাষার যথাবিহিত প্রয়োগ তারা ঘটাতে পারবে। এরপর আমরা আসছি বাংলা ভাষা কোথা থেকে এসেছে। আমরা জানি যে পৃথিবীতে মোট 12টি ভাষা বংশ আছে, তার মধ্যে অন্যতম ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে 10টি শাখা, ইন্দো ইরানীয়, বাল্টোস্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালিক, কেল্টিক, টিউটনিক, তোখারীয় এবং হিত্তীয়, এদের মধ্যে প্রধানতম শাখা হলো ইন্দো ইরানীয়। এই যে ইন্দো ইরানীয় ভাষা বংশ, সেখান থেকে এসেছে ইরানীয় আর্য, দরদীয় আর্য এবং প্রাচীন ভারতীয় আর্য। এই যে প্রাচীন ভারতীয় আর্য, তার দুটো রূপ, একটা হচ্ছে কথ্য রূপ বা মৌখিক রূপ, আরেকটি হলো সাহিত্যিক রূপ, যেটা হলো বৈদিক ভাষা। বাংলা ভাষার উৎস সম্পর্কে জানতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য রূপ। এই কথ্য রূপ সেটা 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাচ্য, একটা হচ্ছে উদিচ্য, একটা হচ্ছে মধ্যদেশীয় এবং আরেকটি হচ্ছে দাক্ষিণাত্য। নাম শুনেই বুঝতে পারছো এগুলো হচ্ছে অঞ্চল অনুযায়ী এদের নাম। এই যে প্রাচ্য, এর দুটো ভাগ, একটা হচ্ছে প্রাচ্যা আর একটা হচ্ছে প্রাচ্য মধ্যা। এদের মধ্যে আমাদের দরকার প্রাচ্যা। প্রাচ্যা থেকে এসেছে মাগধী প্রাকৃত, সেখান থেকে মাগধী অপভ্রংশ অবহট্ঠ। এই মাগধী অপভ্রংশ অবহট্ঠের পূর্বী এবং পশ্চিমী শাখা, বোঝাই যাচ্ছে পূর্বের শাখার নাম পূর্বী এবং পশ্চিমের শাখার নাম পশ্চিমী। এর যে পূর্বী শাখা অর্থাৎ পূব দিকের যে শাখা, সেখানের দুটো ভাগ, একটা হচ্ছে বঙ্গ অসমিয়া এবং হচ্ছে ওড়িয়া। বঙ্গ অসমিয়া নাম শুনেই বুঝতে পারছো, বঙ্গ মানে বাংলা এবং অসমিয়া অর্থে অসমিয়া, আসামের ভাষা। এই যে বঙ্গ অসমিয়া, এখান থেকেই এসেছে বাংলা। আমরা জানি যে ভারতীয় আর্য ভাষার 3টে ভাগ, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য ভাষা। ঠিক একইভাবে বাংলা ভাষার যুগবিভাজন যদি করা যায়, সেখানেও 3টে ভাগ, প্রাচীন বাংলা ওল্ড বেঙ্গলি, মধ্য বাংলা মিডল বেঙ্গলি এবং আধুনিক বাংলা বা নিউ বেঙ্গলি। এই যে প্রাচীন বাংলা, এর কালপর্ব ধরা হয় আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্য বাংলা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আদি মধ্য, যেটা হচ্ছে 1350 থেকে আনুমানিক 1500 খ্রিস্টাব্দ, এবং অন্ত মধ্য বাংলা, যার কাল বিস্তৃতি আনুমানিক 1500 থেকে 1760 খ্রিস্টাব্দ। এরপরে আধুনিক বাংলা 1760 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পরিসরে বিস্তৃত। তোমরা দেখবে খেয়াল করে, প্রাচীন বাংলা আমি বললাম 1200 খ্রিস্টাব্দে আনুমানিক শেষ, আর মধ্য বাংলা শুরু হচ্ছে আদি মধ্য বাংলা 1350-এ। তাহলে এই যে মাঝের 150 বছর, সেটা কোথায় গেল, তার হিসেবটা কি? সেটা হলো এই, তোমরা জানো যে সেই সময় তুর্কি আক্রমণ ঘটেছিল,
সেই মুসলিম আগ্রাসনের ফলে সেই সময় বাংলা সাহিত্য রচিত হতে পারেনি। সেই কারণে বাংলা সাহিত্যে এই সময়টাকে বলা হয় অন্ধকারময় যুগ বা অনুর্বর পর্ব। ফলে স্বাভাবিকভাবেই 150 বছরে আমরা কোনো সাহিত্যিক নিদর্শন পাই না। এই যে প্রাচীন বাংলা ভাষার নিদর্শন কোথায় আমরা পাই? প্রথমত চর্যা গানে, দ্বিতীয়ত অমর সিংহের রচনা করা সংস্কৃত কল্পগ্রন্থে, এরপর অমর কোষের টিকাকার সর্বানন্দ লিখিত 400-রও বেশি বাংলা প্রতিশব্দে, শেখ শুভদয়ায় সংকলিত 2-4টে বিচ্ছিন্ন বাংলা গানে এবং বৌদ্ধ কবি ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডলে 2-4টি বাংলা ছড়া ও কবিতায়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও যুগ বিভাজন। আমরা পরবর্তীকালে প্রত্ন বাংলার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করব। এখানে আমরা 3 ধরনের বাংলার, বলা ভালো 3 স্তরের বাংলার প্রধান বিশেষত্বগুলো খুব সংক্ষেপে দেখে নেব। প্রথমে দেখব যে প্রাচীন বাংলার প্রধান বিশেষত্ব কি। প্রথমেই আসছে দীর্ঘিভবন। এখন এই দীর্ঘিভবন কাকে বলে জানতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে সমীভবন কি। কাকে বলে সমীভবন? না, একই শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি দুটোকে একই ধ্বনিতে বা কখনো একই বর্গের ধ্বনিতে রূপান্তরিত করার যে পদ্ধতি তাকেই বলা হয় সমীভবন বা সমীকরণ। যেমন শব্দটা হচ্ছে গল্প, সেখান থেকে সমীভবন হয়ে দাঁড়িয়েছে গপ্প, অর্থাৎ ছিল ল এবং প দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি, সেটা হয়ে দাঁড়ালো সমীভূত হয়ে একই ব্যঞ্জন ধ্বনি প, তাই পয়ে পয়ে। যেমন দুর্গা, গয়ে রেফ, গ এবং রেফ দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি, সমীভূত হয়ে হলো দুগ্গা, দয় হর্ষ গয়ে হসন্ত গয়ে আকার, দুটো একই ধ্বনিতে পরিবর্তন হলো। যেমন মূর্খ, ক্ষয় রেফ, খ এবং রেফ, সেটা হয়ে দাঁড়ালো সমীভূত মুক্ষু, দুটোই খতে পরিবর্তন হলো। এই 3টে উদাহরণেই আমরা দেখলাম যে উচ্চারণের সুবিধার জন্য দুটো ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকলে আমরা একই ধ্বনিতে পরিবর্তন করছি। আর একই বর্গের ধ্বনি ব্যাপারটা কি? আমরা জানি বর্গ কি না, উচ্চারণ স্থান অনুযায়ী আমাদের ব্যঞ্জন বর্ণের বিভাজন আছে ক থেকে ম অবধি। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। ক বর্গে আছে ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গে আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঙ। ট বর্গে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। ত বর্গে ত, থ, দ, ধ দন্তন্য এবং প বর্গে প, ফ, ব, ভ, ম। ফলে এই বর্গ হচ্ছে ক, চ, ট, ত, প বর্গ। ফলে ট বর্গে আমরা জানি ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। এবার দ্বিতীয় যে উদাহরণটা আমি বলছি একই বর্গের ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে, যেমন হচ্ছে বর ঠাকুর, সেখান থেকে সমীভবন ঘটছে বট ঠাকুর। ট এবং ঠ একই বর্গের অন্তর্ভুক্ত। ফলে আমরা প্রথম কয়েকটা উদাহরণে দেখলাম কিভাবে দুটো ভিন্ন ব্যঞ্জন ধ্বনি একই ধ্বনিতে পরিবর্তিত হচ্ছে, আর এই বট ঠাকুর থেকে বট ঠাকুর উদাহরণে আমরা দেখলাম কিভাবে একই বর্গের ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই গেল সমীভবন। প্রাচীন বাংলায় এই সমীকরণ বা সমীভবনের উদাহরণ কি? যেমন ধর্ম থেকে ধম্ম, অর্থাৎ ময়ে রেফ ছিল, সমীভূত হয়ে সেটা দাঁড়ালো ময়ে ময়, একই ধ্বনিতে। এরপরে যেটা আমাদের দেখার কথা দীর্ঘিভবন, তাহলে কোথা থেকে এলো? এই যে সমীভূত দুটো ব্যঞ্জন যখন উচ্চারণের সুবিধার জন্য একটা ব্যঞ্জনে পরিণত হয়, অর্থাৎ একটা ব্যঞ্জন লোপ পায়, তখন ওই লুপ্ত ব্যঞ্জনের ঠিক আগের স্বরধ্বনিটা দীর্ঘত্ব প্রাপ্ত হয়। এটাকেই বলা হয় দীর্ঘিভবন। অর্থাৎ ধর্ম থেকে সমীভূত হয়ে দাঁড়িয়েছিল ধম্ম, ময় ময়, সেখান থেকে দীর্ঘিভবন ঘটল ধাম, অর্থাৎ একটা ম লুপ্ত হলো এবং এই যে মটা লুপ্ত হলো তার পরিপূরক হিসাবে তার ঠিক আগের স্বরধ্বনি ছিল ধ, ধ যুক্ত অ, সেই অটা হয়ে গেল আ। ফলে ধর্ম থেকে ধম্ম থেকে ধাম। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে পদান্তিক স্বরধ্বনির স্থিতি। পদান্তিক মানে পদের শেষে যে স্বরধ্বনি সেটা লুপ্ত হয়নি, সেটা রয়ে গেছে অপরিবর্তিত রূপে। যেমন ভনতি, এটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে দাঁড়াবে ভ যুক্ত অ যুক্ত মূর্ধন্য যুক্ত অ যুক্ত ত যুক্ত হ্রস্ব ই। সেখান থেকে প্রাচীন বাংলায় কি হলো? ভনই, ভ যুক্ত অ যুক্ত মূর্ধন্য যুক্ত অ যুক্ত হ্রস্ব ই, অর্থাৎ পদের শেষে হ্রস্ব ই এই স্বরধ্বনিটা থেকে গেল। এবং খেয়াল করে দেখবে
এই যে অই, এটাকে আমরা বলি যৌগিক ধ্বনি। প্রাচীন বাংলার তৃতীয় বিশেষত্ব ছিল অশ্রুতি। অশ্রুতিটা কি জিনিস? বাংলায় পাশাপাশি দুটো স্বরবর্ণ থাকলে তাদের মধ্যে ব্যঞ্জনবর্ণের অভাবজনিত শূন্যতা পূরণের জন্য যখন অন্তঃস্থ এই অর্ধস্ফুট ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে তখন তাকে বলে অন্তঃস্থ অশ্রুতি। শুনতে মনে হবে একই, উচ্চারণগত কোনো বৈসাদৃশ্য নেই। ধরা যাক মায়ের থেকে মায়ের, শুনে মনে হবে একই তো, কিন্তু বানানটা আলাদা। অর্থাৎ মা এ র মায়ের, সেখান থেকে অশ্রুতি ঘটছে ময় আকার অন্তস্তয় একার র। যেমন লাঠিয়াল থেকে লাঠিয়াল, কিন্তু একটা প্রথম হচ্ছে লয়াকার ঠয় হ্রস্বই আ ল লাঠিয়াল, সেখান থেকে অশ্রুতি ঘটছে লয়াকার ঠয় হ্রস্বই অন্তস্তয় আকার ল। যেমন বাবুয়ানা থেকে বাবুয়ানা, প্রথম বাবুয়ানা হচ্ছে বয় আকার বয় হ্রস্বৌ আ দন্তন্বয় আকার, সেখান থেকে অশ্রুতি ঘটছে বয় আকার বয় হ্রস্বৌ অন্তস্তয় আকার দন্তন্বয় আকার। প্রাচীন বাংলার এর উদাহরণ কোথায় পাই? নিকটে থেকে নিয়ড্ডি। এই নিকটে আর নিয়ড্ডির মাঝে একটা স্তর আছে, সেটাও নিয়ড্ডি, কিন্তু বানান হচ্ছে দন্তন্বয় হ্রস্ব ই, অ ডয় ডয় দীর্ঘ ই। অর্থাৎ এখানে যদি বর্ণ বিশ্লেষণ করি নিয়ড্ডিকে, তাহলে সেটা কি দাঁড়াবে? ন দন্তন্য যুক্ত হ্রস্ব ই যুক্ত অ যুক্ত ড যুক্ত ড যুক্ত দীর্ঘ ই। এই যে আমাদের সংজ্ঞায় বলেছি দুটো স্বরবর্ণ পাশাপাশি, তাহলে নিয়ড্ডিকে যদি বিশ্লেষণ করি তাহলে এখানে দুটো স্বরবর্ণ পাশাপাশি থাকছে, একটা হ্রস্ব ই এবং একটা অ। সেই জন্য এর মাঝে একটা ব্যঞ্জনধ্বনির অভাব অনুভূত হচ্ছে বলে এই অটা পরিবর্তিত হলো অন্তস্থ অতে। ফলে দন্তন্বয় হ্রস্ব ই অ ডয় ডয় দীর্ঘই, সেটা হয়ে দাঁড়ালো দন্তন্বয় হ্রস্ব ই অন্তস্থ ডয় ডয় দীর্ঘই। নিকটে থেকে নিয়ড্ডি। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে এর র বা অর বিভক্তি যোগে সম্বন্ধ পদ। এই বৈশিষ্ট্যটা বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে বিভক্তি কাকে বলে। না, বিভক্তি হলো এক ধরনের চিহ্ন যেটা শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে প্রবেশের ছাড়পত্র পায়। অর্থাৎ সোজা কথায় বিভক্তি শব্দ বা ধাতুকে পদে পরিণত করে। যেমন ছাগল, এটা একটা শব্দ, কিন্তু যখন বলবো ছাগল ঘাস খায়, এই বাক্যে ছাগল কিন্তু শব্দ নয়, ছাগল হচ্ছে পদ, কারণ এখানে ছাগল শব্দের সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত আছে। এখন তোমাদের মনে হতে পারে দুটোই তো ছাগল, আমরা তো বুঝতে পারছি না যে এটা আলাদা কোথায়। দেখা যাচ্ছে না, তার কারণ এই যে এখানে শূন্য বিভক্তি, এর কাজই হচ্ছে শব্দকে পদে পরিণত করবে, কিন্তু সে নিজে অপ্রকাশিত থাকবে। ধরা যাক বুলবুলিতে ধান খেয়েছে, এখানে ধান শূন্য বিভক্তি, তাহলে এই গেল বিভক্তি, যেটা হচ্ছে এক ধরনের চিহ্নকে প্রকাশ করে। আর সম্বন্ধ পদ কি? না, পরবর্তী বিশেষ্যের সঙ্গে কোনো সম্বন্ধ থাকলে র বা এর বিভক্তিযুক্ত পূর্ববর্তী বিশেষ্য বা সর্বনামকে সম্বন্ধ পদ বলে। ধরা যাক মায়ের স্নেহ, স্নেহ একটা বিশেষ্য পদ, তার আগের বিশেষ্য পদ কি ছিল? মা, তার সঙ্গে যুক্ত হচ্ছে এর, মায়ের। যেমন ভাইয়ের প্রীতি, কিন্তু যখন বলি দেবতার ধন, তখন দেবতা যুক্ত এর হয় না, দেবতার সঙ্গে যুক্ত হয় র, দেবতার ধন। প্রাচীন বাংলায় নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায়? না, রুখের তেন্তলি কুম্ভীরে খা অ। রুখের মানে গাছের, তেন্তলি মানে তেঁতুল, কুম্ভীরে মানে কুমিরে, খা অ মানে খায়। রুখের তেন্তলি কুম্ভীরে খা অ মানে গাছের তেঁতুল কুমিরে খায়। এখানে সম্বন্ধপদ কোথায় হয়েছে? না, রুখের, রুখ যুক্ত এর, রুখ মানে হচ্ছে গাছ, তেন্তলি বা তেঁতুল হচ্ছে বিশেষ্য পদ, তার ঠিক আগের বিশেষ্য পদ হচ্ছে রুখ, তার সঙ্গে যুক্ত হচ্ছে এর। অর্থাৎ এই গোটা বাক্যে রুখের এখানে হয়েছে সম্বন্ধ পদ। রুখ হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে এর বিভক্তি যোগ করে সেই সম্বন্ধ পদ গঠিত হচ্ছে। এর পরের বৈশিষ্ট্য হলো গৌণকর্ম, ক কে বা রে বিভক্তি যোগে গৌণকর্ম গঠন। সেটা কি? গৌণকর্ম কাকে বলে? না, আমরা জানি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই বলে কর্ম। যদি কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাই তাহলে সেটা হয় বস্তু বা কোনো নিষ্প্রাণ জড় পদার্থ, সেটা হয় মুখ্য কর্ম। আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেখানে দেখা যায় সেটা সজীব কিছু, সেটা হয় গৌণ কর্ম। ধরা যাক রাম অমলকে কলম দিল, তাহলে দিল এখানে ক্রিয়াপদ,
কাকে দিল? অমলকে দিল, অর্থাৎ অমল হলো গৌণ কর্ম। আর কি দিল? কলম, সেটা নিষ্প্রাণ, সেটা হলো মুখ্য কর্ম। তাহলে আমরা বৈশিষ্ট্যটা বলছিলাম গৌণ কর্মের ক্ষেত্রে। প্রাচীন বাংলায় নিদর্শন কি না ঠাকুরক, অর্থাৎ ঠাকুরকে, এখানে কে বিভক্তি, অর্থাৎ এখানে কে বিভক্তি যোগে সেই পদ গঠিত হচ্ছে। তবে প্রাচীন বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি এখানে কে, রে, ক ইত্যাদি দিয়েও গৌণকর্ম গঠিত হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে ই, এ, হি, তে এই সমস্ত বিভক্তি যোগে অধিকরণ কারকের গঠন। অধিকরণ কারক কাকে বলে না যে স্থানে বা যে সময়ে কোনো ক্রিয়া বা কাজ অনুষ্ঠিত হয়, ক্রিয়ার সেই আধারকেই বলা হয় অধিকরণ কারক। অধিকরণ কারকের তিনটে ভাগ তোমরাই জানো। একটা হচ্ছে স্থানাধিকরণ, নাম শুনেই বোঝা যাচ্ছে জায়গা বোঝাচ্ছে, যেমন নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, আকাশে, এটা হচ্ছে স্থানাধিকরণ। বা কলকাতায় খুব ভিড়, কলকাতায়, স্থানাধিকরণ। কালাধিকরণ কি? নাম শুনেই বুঝতে পারছো, কালযুক্ত অধিকরণ, অর্থাৎ সময়ের ব্যাপার বোঝাচ্ছে। ধরা যাক বিকেল বেলায় যাব, এখানে বিকেল বেলায়, এটা হচ্ছে কালাধিকরণের উদাহরণ। বা শীতকালে দিন ছোট, শীতকালে, এটা হচ্ছে কালাধিকরণের উদাহরণ। আর বিষয়াধিকরণ কি? যেখানে কোনো বিষয় বা ব্যাপার থাকে, অর্থাৎ মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, এখানে মেঘে মেঘে, এটা হলো বিষয়াধিকরণ। বা কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জে কুঞ্জে, এটা হচ্ছে বিষয়াধিকরণ। সোজা কথায় ক্রিয়াকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অধিকরণ কারক। প্রাচীন বাংলায় এর নিদর্শন কোথায় আছে? যেমন নিয়ড্ডি থেকে নিকটে, ই, এ, হি, তে, যেমন এখানে ট এর সঙ্গে এ বিভক্তি যোগে অধিকরণ কারক গঠিত হচ্ছে। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে এ বিভক্তি যোগে করণ কারক গঠন। করণ কারক কাকে বলে না কর্তা যার দ্বারা বা যার সাহায্যে কাজ করে, অর্থাৎ ক্রিয়া সম্পাদন করে, তাকেই বলে করণ কারক। যেমন ছুরিতে ফল কাটে, ছুরিতে। কৌশলে কার্যসিদ্ধি ঘটে, কৌশলে। একসূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, একসূত্রে। চোখে দেখি কানে শুনি, চোখে এবং কানে, এই যেগুলো পরে আলাদা করে উচ্চারণ করলাম সেগুলো সবই হচ্ছে করণ কারক। প্রাচীন বাংলায় উদাহরণ কি? সাদে, অর্থাৎ এ চন্দ্রবিন্দু, এর দ্বারা এখানে বোঝানো যাচ্ছে যে কাজটা সম্পন্ন হচ্ছে। এর পরের বৈশিষ্ট্য হলো প্রাচীন বাংলায় বিভক্তির পরিবর্তে কিছু কিছু অনুসর্গের ব্যবহার এখানে লক্ষ্য করা যায়। অনুসর্গ কাকে বলে না যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে অবস্থান করে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বা পরসর্গ বা কর্ম প্রবচনীয় বলে। যেমন একথা কার কাছ থেকে শুনলে, এখানে থেকে অনুসর্গ। স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, দিয়ে। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, মতন, এগুলো হচ্ছে অনুসর্গ। প্রাচীন বাংলায় বিভক্তির বদলে কিছু অনুসর্গের ব্যবহার দেখা যায়, যেমন তরে, তোহর অন্তরে, মানে হচ্ছে তোর তরে, এখানে তরে বা অন্তরে যেটা, সেটাই হলো অনুসর্গ। তাহলে এই গেল প্রাচীন বাংলার প্রধান বিশেষত্ব। এরপরে আমরা আসছি মধ্য বাংলা। আদি মধ্য বাংলার নিদর্শন আমরা কোথায় পাই? শ্রীকৃষ্ণ কীর্তনে। এর প্রধান বিশেষত্ব কি ছিল না আকারের পরবর্তী হ্রস্ব ই বা হ্রস্ব উ ধ্বনির ক্ষীণতা, মানে ধ্বনি ক্ষীণ হতো। 2 সর্বনামের কর্তৃকারকে রা বিভক্তি, যেমন আমহারা মানে আমরা, তোমহারা মানে তোমরা। ইলো যোগে অতীতকালের ক্রিয়াপদ গঠন, যেমন শুন যুক্ত ইলো, শুনিল। বা ইব যোগে ভবিষ্যৎকালের ক্রিয়াপদ গঠন, কর যুক্ত ইব, করিব। আছ ধাতু যোগে যৌগিক কালের পদ গঠিত হতো, যেমন লই যুক্ত আছে, লই আছে, সেখান থেকে লইছে। আর পাদাকুলক পজ্ঝটিকা ছন্দ থেকে বহুল প্রচলিত পয়ার ছন্দের সৃষ্টি আদিমধ্য বাংলার অন্যতম প্রধান নিদর্শন। আদিমধ্যর পরে আসবে অন্তমধ্য বাংলা। তার নিদর্শন আমরা কোথায় পাই? মঙ্গল কাব্যে, বৈষ্ণব পদাবলিতে এবং বিভিন্ন অনুবাদ সাহিত্যে। এর বৈশিষ্ট্য কি কি ছিল? এর প্রথম বৈশিষ্ট্য ছিল একক ব্যঞ্জনের পরবর্তী পদান্তিক স্বরধ্বনির লোপ প্রবণতা, অর্থাৎ পদের শেষে বা পদের অন্তে যে স্বরধ্বনি ছিল সেটা লুপ্ত হলো। দেখো এখানে আমি লিখেছি রাম থেকে রাম, দেখে মনে হবে একই, কিন্তু খেয়াল করে দেখবে এই যে দ্বিতীয় রাম, সেখানে কিন্তু ময়ের তলায় হসন্ত দেওয়া আছে,
অর্থাৎ প্রথমটার উচ্চারণ হবে রামও, সেখান থেকে এসেছে রাম। যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে প্রথমটির ক্ষেত্রে র যুক্ত আ যুক্ত ম যুক্ত অ, রাম। সেখান থেকে অন্তমধ্য বাংলায় কি হলো, এই অন্তিমের অ লুপ্ত হয়ে গেল, হলো রাম, র যুক্ত আ যুক্ত ম। দ্বিতীয় যে বৈশিষ্ট্য এই অন্তমধ্য বাংলায় ভাষাতাত্ত্বিক দিক থেকে দেখা যায় সেটা হলো অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলে না, শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনযুক্ত কোনো হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার থাকলে তাকে ব্যঞ্জনটার অব্যবহিত আগে মানে ঠিক পূর্বে উচ্চারণ করার যে রীতি তাকেই বলা হয় অপিনিহিতি। যেমন এখানে কালি থেকে কাইল বর্ণ বিশ্লেষণ করলে কালি কি হবে, ক যুক্ত আ যুক্ত ল যুক্ত হ্রস্ব ই। এই যে শেষে হ্রস্ব ই, তার আগের ধ্বনিটা কি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে ল, তার আগে আনতে হবে, অর্থাৎ লয়ের আগে হ্রস্ব ইটাকে আনতে হবে। তাহলে কি দাঁড়াবে, ক যুক্ত আ যুক্ত হ্রস্ব ই যুক্ত ল, অর্থাৎ কালি থেকে কাইল, এটা হচ্ছে অপিনিহিতি। আবার কোরিয়া থেকে কৈররা, ক যুক্ত অ যুক্ত র যুক্ত হ্রস্ব ই যুক্ত অন্তস্থ যুক্ত আ, অর্থাৎ র এর পরে ছিল হ্রস্ব ই, আর অপিনিহিতি হয়ে কি হলো, ক যুক্ত অ যুক্ত হ্রস্ব ই যুক্ত র, তারপরে জফলা আকার, অর্থাৎ র এর আগে চলে এলো হ্রস্ব ই। ফলে কালি থেকে কাইল, কোরিয়া থেকে কৈররা, এই অপিনিহিতি জনিত যে পরিবর্তন সেটা আমরা অন্তমধ্য বাংলায় দেখতে পাই। তৃতীয় বৈশিষ্ট্য নাম ধাতুর ব্যবহার। নাম ধাতু কাকে বলে না, বিশেষ্য বিশেষণ বা ধন্যাত্মক অব্যয় এই নাম শব্দের পরে আ প্রত্যয় যোগে যে সাধিত ধাতু পাওয়া যায় সেটাই হলো নাম ধাতু। যেমন বিষ যুক্ত আ প্রত্যয় বিষা, হাত যুক্ত আ প্রত্যয় হাতা, বকবক যুক্ত আ প্রত্যয় বকবকা। নাম ধাতু থেকে আসে নাম ধাতুজ ক্রিয়া, অর্থাৎ নাম ধাতু থেকে জাত ক্রিয়া। সেটা কি না, নাম ধাতু এই যে তৈরি হলো বিষ যুক্ত আ বিষা, এর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ সেটাই হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া। যেমন বিষ যুক্ত আ বিষা নাম ধাতু, তার সঙ্গে ইলো ক্রিয়া বিভক্তি বিষাইল। হাত যুক্ত আ হাতা, হাতা যুক্ত ইলো হাতাইলো। বকবক যুক্ত আ বকবকা, বকবকা যুক্ত ইতেছে এই ক্রিয়া বিভক্তি যোগ হলো, তাহলে দাঁড়ালো বক বকাইতেছে। প্রাচীন বাংলায় নিদর্শন কোথায় পাওয়া যায়, নমস্কারিল, অর্থাৎ নমস্কার যুক্ত ইলো। এই অন্তমধ্য বাংলায় আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে প্রচুর আরবি ফার্সি শব্দের অনুপ্রবেশ ঘটে। আর এর সঙ্গে মাথায় রাখতে হবে বৈষ্ণব পদাবলিতে আমরা ব্রজবুলির ব্যবহার দেখতে পাই। এখন ব্রজবুলি, এটা নিয়ে একটা তোমাদের মধ্যে সন্দেহ হতে পারে যেটা বোধহয় ব্রজের বুলি, কিন্তু আসলে ব্রজের বুলি যেটাকে বলা হতো ব্রজ ভাষা বা ব্রজ ভাষা বা ব্রজ ভাহা, এগুলো সবকটাই ছিল মৌখিক। কিন্তু বৈষ্ণব পদাবলিতে যে ব্রজবুলির ব্যবহার সেটা হচ্ছে একটা কৃত্রিম সাহিত্যিক উপভাষা, যেটা সাহিত্যের বাইরে অন্য কোথাও ব্যবহৃত হয়নি, অর্থাৎ এটা মুখের ভাষা নয়। কেমন? এরপরে আমরা আসছি আধুনিক বাংলা ভাষা। এর নিদর্শন আমরা জানি যে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকবৃন্দ যারা, অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা, তারা এই ধরনের গদ্য লিখেছিলেন। রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র থেকে শুরু করে একেবারে আধুনিক সাহিত্যের ভাষা, এগুলো সবই হচ্ছে আধুনিক বাংলা ভাষার অন্তর্ভুক্ত। এখানে আমরা পাচ্ছি উপভাষা। বাংলায় মোট 5টি উপভাষা পাওয়া যায়, সেটিও অঞ্চল ভেদে আলাদা আলাদা। অর্থাৎ রাঢ়ী সেটা হচ্ছে মধ্য পশ্চিমবঙ্গে, দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গে হচ্ছে ঝাড়খণ্ডী, উত্তরবঙ্গে বরেন্দ্রী, বঙ্গালী হলো পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গে প্রচলিত, আর উত্তর পূর্ববঙ্গে হলো কামরূপী বা রাজবংশী। এই 5টি উপভাষার মধ্যে সর্বমান্য আদর্শ চলিত ভাষা বলা হয় রাঢ়ীকে। এই যে আধুনিক বাংলা ভাষা, এর প্রধান বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে দেখে নেওয়া যাক। এর প্রধান বৈশিষ্ট্য এবং প্রথম বৈশিষ্ট্য হলো অভিশ্রুতি। এই অভিশ্রুতি জানতে গেলে আমরা আগেই দেখলাম অপিনিহিতি কাকে বলে। অপিনিহিতি থেকে অভিশ্রুতি আসে, অর্থাৎ অপিনিহিতিজাত হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার এক বিশেষ সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে রূপের যে পরিবর্তন ঘটায়, স্বরধ্বনির সেই পরিবর্তনকে বলে অভিশ্রুতি। যেমন আসিয়া থেকে আইসা হলো অপিনিহিতি, সেখান থেকে এসা, সেখান থেকে এসে, সেখান থেকে এসে।
কন্যা, সেখান থেকে অপিনিহিতি কৈন্যা, সেখান থেকে কন্যে, সেখান থেকে কোণে। পটুয়া, অপিনিহিতি পৌটুয়া, সেখান থেকে পোটো। আধুনিক বাংলা ভাষার উদাহরণ কি হবে? অনেক আছে, তার মধ্যে একটা বলছি। কোরিয়া, যেটা আমরা অপিনিহিতির ক্ষেত্রে দেখলাম কৈররা, সেই স্তরের পর হবে কোররে এবং কোরে। অর্থাৎ আগের স্তরে কৈররাতেই শেষ হয়ে গেছিল, এখানে কিন্তু অভিশ্রুতি হয়ে সেটা কোরে অবধি এলো। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে স্বরসঙ্গতি। নাম শুনেই বোঝা যাচ্ছে এর অর্থ কি। আগে দেখে নি কাকে বলে না, বাংলায় বিশেষ করে চলিত বা মৌখিক বাংলায় কোনো কোনো শব্দে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনির এবং পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির যে লক্ষণীয় পরিবর্তন ঘটে তাকে বলে স্বরসঙ্গতি। সঙ্গতি মানে সামঞ্জস্য, অর্থাৎ দুটো স্বরের মিল। যেমন ইচ্ছা থেকে ইচ্ছে, মিথ্যা থেকে মিথ্যে। যেমন ধরা যাক দেশি থেকে দিশি, অর্থাৎ দেশি যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াবে? দ যুক্ত এ যুক্ত তালব্যস্য যুক্ত হ্রস্বই। সেখান থেকে হচ্ছে দিশি, অর্থাৎ দ যুক্ত হ্রস্ব ই যুক্ত তালব্যস্য যুক্ত হ্রস্ব ই। অর্থাৎ এই যে আগে ছিল দয় একার, সেটা কি হলো না, ওই তালব্যস্বয় হ্রস্ব ইর প্রভাবে সেটাও দয়ে হ্রস্ব ইতে পরিণত হলো, সেটা কিন্তু আর দয়ে একার থাকলো না। এই যে সি, এখানে পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি একার, সেটা হ্রস্ব ইকারে পরিণত হচ্ছে। এখানে বহুপদী ক্রিয়াপদ গঠন আমরা দেখতে পাই, অর্থাৎ গেল, খেলো, এটা হচ্ছে একটাই পদ এবং সেটা হচ্ছে ক্রিয়াপদ। আধুনিক বাংলায় এসে আমরা বহুপদী ক্রিয়াপদ দেখতে পেলাম। যেমন গান করা, জিজ্ঞাসা করা, এটা একটা ক্রিয়ারূপ, কিন্তু তার মধ্যে দুটো পদ আছে, একের অধিক পদ। এর পরের বৈশিষ্ট্য ফার্সি ওয়া থেকে এসছে ও, এটা একটা সংযোজক অব্যয় রূপে ব্যবহৃত হতে থাকলো, অর্থাৎ রাম ও শ্যাম। এই পর্বে অনেক ইংরেজি শব্দের অনুপ্রবেশ ঘটে। বাংলা ভাষায় আমাদের অন্যান্য যে শব্দগুলোর প্রভাব আমরা সেখানে এগুলো দেখতে পাই। এর পাশাপাশি নতুন নতুন ছন্দ, রীতি ও গদ্য ছন্দের প্রতিষ্ঠা ঘটে। কবিতা বা পদ্য থেকে গদ্য আসে, সাধু ভাষা থেকে চলিত ভাষা আসে। আর এই পর্বে আমরা দেখতে পাই বাংলায় অন্যান্য ভাষার যে প্রভাব, বাংলা শব্দ মৌলিক এবং আগন্তুক, এই আগন্তুকদের মধ্যে দেশি এবং বিদেশির যত ভাগ আছে সেগুলি। তাহলে এখন আমরা দেখে নেব এই যে দেশি শব্দ সেগুলো কি, আর আগন্তুক শব্দ সেটাই বাকি। এখানে আমরা প্রথম দেখব তৎসম শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ অপরিবর্তিত আকারে বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, যেমন সংস্কৃত, পিতা, মাতা, ভ্রাতা, ভগিনী, মিত্র, এগুলোকে আমরা বলি তৎসম শব্দ। এই তৎসম শব্দের দুটো ভাগ, একটা হচ্ছে সিদ্ধ তৎসম, অর্থাৎ ব্যাকরণ সিদ্ধ, ব্যাকরণ অনুমোদিত, যেমন সূর্য, মিত্র, কৃষ্ণ। আর কিছু তৎসম আছে যেগুলো অসিদ্ধ তৎসম, অর্থাৎ যেগুলো ব্যাকরণ সিদ্ধ বা ব্যাকরণ অনুমোদিত নয়, যেটা মূলত মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল, যেমন হচ্ছে কৃষাণ, ঘর, চাল, ডাল ইত্যাদি। আর অর্ধ তৎসম কাকে বলা হচ্ছে না, যে সমস্ত সংস্কৃত শব্দ প্রাকৃতের পথ অনুসরণ না করে সরাসরি বাংলা ভাষায় ঢুকতে চেয়েছে, অথচ তৎসম শব্দের মতো তাদের যে অকৃত্রিম রূপ সেটা বজায় রাখতে পারেনি, তাদের সেই বিকৃত রূপটাই সেখানে হলো অর্ধ তৎসম শব্দ। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, শ্রাদ্ধ থেকে ছেরাদ্দ। তদ্ভব শব্দ কাকে বলে না, যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যাত্রা শুরু করে প্রাকৃতের পথে নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়ে এসে নতুন রূপে বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে, তাদের তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত কৃষ্ণ, সেখান থেকে প্রাকৃত কণ্হ, সেখান থেকে তদ্ভব কানু বা কানাই। সংস্কৃত কর্ণ, সেখান থেকে প্রাকৃত কন্ন, সেখান থেকে তদ্ভব কান। এরপর দেশি শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দ ভারতবর্ষের অন্য ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবিষ্ট হয়েছে সেগুলোই হচ্ছে দেশি শব্দ। এরও দুটো ভাগ, একটা অনার্য এবং একটা আর্য। যেমন খোকা, ডাব, ঢিল, ডিঙি, ডবকা, এগুলো হচ্ছে দেশি শব্দের উদাহরণ। আর বিদেশি শব্দ কি? নাম শুনেই বুঝতে পারছো যে ভারতবর্ষের বাইরের দেশ থেকে অথবা ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকে যে সমস্ত শব্দ স্বরূপে, অর্থাৎ নিজের রূপটা অপরিবর্তিত রেখে, অথবা
কিঞ্চিত পরিবর্তিত রূপে বাংলা ভাষায় প্রবিষ্ট হয়েছে সেই শব্দগুলোকেই বলা হয় বিদেশি শব্দ। অজস্র এবং অসংখ্য শব্দের মধ্যে থেকে এখানে সামান্য কয়েকটি শব্দ নির্বাচন করে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো যে দেশি এবং বিদেশি, বিদেশির মধ্যেও যতগুলি ভাগ আছে সেই শব্দগুলি ঠিক কী রকম। তাহলে আজকে আমাদের এই মডিউলটির আলোচ্য বিষয়কে যদি চুম্বক আকারে প্রকাশ করি তাহলে বিষয়টি অনেকটি এইরকম দাঁড়ায়। আজকে আমাদের মডিউলের শিরোনাম ছিল বাংলা ভাষার উদ্ভব ও যুগ বিভাজন। সেখানে আমরা প্রথম দেখেছি বাংলা ভাষা কোথা থেকে এলো, তারপর আমরা দেখেছি বাংলা ভাষার বিভিন্ন কালপর্ব, তারপর প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিদর্শন, এদের মধ্যে কোনটি অনুর্বর পর্ব, তারপর আদিমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিদর্শন, কাল অনুযায়ী এরপর আমরা এসেছি অন্তমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিদর্শনে, তারপর আধুনিক বাংলা ভাষা এবং সবশেষে উপভাষা ও বাংলা শব্দ ভাণ্ডার। আজকের এই মডিউল থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে? ধরা যাক ভারতীয় আর্য ভাষার কোন শাখা থেকে বাংলা ভাষার উদ্ভব? তাহলে উত্তর হবে প্রাচীন ভারতীয় আর্য। যেমন বিভিন্ন কালপর্ব অনুযায়ী বাংলা ভাষার স্তরবিন্যাস করো। এখানে প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা কোন কালপর্ব থেকে কোন কালপর্বে বিস্তৃত ছিল? হতে পারে প্রাচীন বাংলা ভাষার একটি উদাহরণ দাও। ধরা যাক কান এটো চড়ে নিল কা গই মা গয়। এরপরের প্রশ্ন হতে পারে যে আদিমধ্য বাংলার দুটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এখানে কেউ চাইলে দুটো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করতে পারে, কেউ চাইলে একটি ধ্বনিতাত্ত্বিক একটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করতে পারে, যেটা আগেই আমাদের মডিউলে আলোচনা করা হয়েছে। ধরা যাক প্রশ্ন এলো কোন স্তরে বাংলা ভাষায় আরবি ফার্সি ভাষার অনুপ্রবেশ ঘটে? মধ্য বাংলা। আমরা বাংলা উপভাষা দেখেছি, সেখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলা উপভাষা কয় প্রকার এবং কি কি? বাংলা উপভাষা 5 প্রকার: রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী এবং বঙ্গালী। সর্বমান্য আদর্শ চলিত বাংলা উপভাষা কোনটি? রাঢ়ী। শেষ যে প্রশ্নটি দেওয়া হয়েছে বাংলা শব্দভাণ্ডার বৈচিত্র্যপূর্ণ, মন্তব্যটির পক্ষে বা বিপক্ষে তোমার যুক্তি সাজাও। অর্থাৎ তুমি যদি মনে করো যে হ্যাঁ বাংলা শব্দভাণ্ডার বৈচিত্র্যপূর্ণ, তাহলে কেন তুমি বৈচিত্র্যপূর্ণ মনে করছো তার সমর্থনে তোমাকে যুক্তি দিতে হবে যে এই কারণে আমি মনে করছি বাংলা শব্দভাণ্ডার বৈচিত্র্যপূর্ণ। আর যদি মনে করো যে বাংলা শব্দভাণ্ডার বৈচিত্র্যপূর্ণ নয়, একঘেয়ে, তাহলে সেটাও কেন বলছো, কোন কারণে বাংলা শব্দভাণ্ডারে একই শব্দ আছে সেটি তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। আজকের এই মডিউলের সমর্থনে তোমরা কি কি বই পড়তে পারো? ডক্টর রামেশ্বর সয়ের সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, সুকুমার সেনের ভাষার ইতিবৃত্ত, পরেশচন্দ্র মজুমদারের বাংলা ভাষা পরিক্রমা প্রথম খণ্ড, পরেশচন্দ্র মজুমদারের বাংলা ভাষা পরিক্রমা দ্বিতীয় খণ্ড, পরেশচন্দ্র মজুমদারের সংস্কৃত প্রাকৃত ভাষার ক্রমবিকাশ, আবুল কালাম মঞ্জুর মোর্শেদের আধুনিক ভাষাতত্ত্ব এবং যে সংজ্ঞাগুলো আমি বললাম অর্থাৎ অপিনিহিতি কাকে বলে, অভিশ্রুতি কাকে বলে ইত্যাদির জন্য তোমরা দেখতে পারো শ্রী বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।